হ্যালো স্টুডেন্টস, আমি ডক্টর পাপড়ি চট্টোপাধ্যায় চলে এসেছি তোমাদের ক্লাস 11 সাইকোলজির একদম ফ্রেশ পড়ানো নিয়ে। সাইকোলজি সাবজেক্টটা নেওয়া যে কারণে, কী কারণে তোমরাও জানো তোমাদের কারণগুলো, এবং সাইকোলজি সাবজেক্টের কি ইম্পর্ট্যান্স, তার বেসিক জায়গাটা একদম ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট ক্লাস এটা। তো শুরু করা যাক। সাইকোলজির ক্লাস 11 সেমিস্টার 1, সাইকোলজির হিস্ট্রি, স্কোপ, অরিজিন কি, কোথা থেকে এসেছে সাবজেক্টটা, সেটা নিয়ে আমাদের এই নিউ ক্লাস। আমরা আজকে কি কি পড়ব? ইন্ট্রোডাকশনটা পড়ব সাইকোলজির, কেন এসছে, কোথা থেকে এসছে, কেনই বা আমরা পড়ছি। হিস্ট্রি, কনসেপ্ট অ্যান্ড ডেফিনিশন, স্কোপ, সাইকোলজি অ্যাজ এ সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান হিসেবে সাইকোলজির গুরুত্ব কোথায়, আর বিজ্ঞান কি, সাইকোলজি কি বিজ্ঞান, সেটা জানব। প্রথমেই আমি পড়ানোর শুরুতে বলে রাখছি, আজকে আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়। তো সে কারণে মন খারাপ না করে থেকে তোমাদের ক্লাসটা নিতে পারলে আমারও ভালো লাগবে, আর আশা করি তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো আমার কথা। প্রথমেই এলাম, হোয়াট ইজ সাইকোলজি, অর্থাৎ কি, মনোবিজ্ঞানটা কি? দ্য কিউরিয়াস মাইন্ড অফ ম্যান about the environment and nature around him as well as about his own human nature. Initially, this intense curiosity of man helped to emerge mental philosophy. Later, psychology emerged in a more refined and coherent form. প্রথমে মানুষ পুরো এনভায়রনমেন্ট সম্পর্কে বা চারপাশে কি ঘটছে সম্পর্কে কৌতূহলী হয়, তারপরে সে কৌতূহলী হয় নিজের মন সম্পর্কে, এবং অবশেষে সাইকোলজি যে সাবজেক্ট সেটা ইমার্জ করে। One principal question in Indian philosophy which triggers the success of the relationship between human mind and behavior is why do people always remain sad? প্রথমে কেন আমরা মনকে পড়তে গেলাম, কেন আমরা মনকে জানতে গেলাম? এই কারণে যে মানুষ প্রথম থেকে দেখছে যে সে খুব দুঃখী থাকে, সে সর্বদা সুখের সন্ধানে ব্যাপৃত থাকে, সে অলওয়েজ সার্চ করে where is happiness, where do we find happiness। তার মানে কি, সে সবসময়ই পরিণত একদম পর্যাপ্ত সুখের থেকে পিছিয়ে থাকে, কোথাও দুঃখের একটা অবস্থান মানুষের মনের মধ্যে থাকে। তো সেই কারণে প্রথম মানুষ ওই সুখের সন্ধানে ঘুরতে 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 তার মনের মধ্যে আসে এই চিন্তাটা যে সুখ আর দুঃখ কোথায় জন্ম নিচ্ছে, কেন আমরা কাঁদছি, কেন কষ্ট পাচ্ছি, কেন নিরন্তর যন্ত্রণা হচ্ছে ভেতরে। এখান থেকেই প্রশ্ন আসে যে কি, কোথায় হচ্ছে ব্যাপারটা। তখন মানুষ অনুধাবন করে তার ভিতরে হচ্ছে, যন্ত্রণাটা বাইরে নেই, প্রথম সে ফিল করছে যন্ত্রণাটা। The answers to all these questions are hidden within human nature. That is, humans' own needs, thoughts and dreams, feelings, motivation, thinking, perception, analysis, interest, hopes and desire. এই যে মানুষ এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, তার সব কিছু লুকিয়ে রয়েছে মানুষের নিজের কতকগুলো ট্রেটের মধ্যে। মেন্টাল ট্রেট, সেটা মেন্টাল, সেটা ইন্টারনাল, এভাবেই প্রথম মানুষ জেনেছে। তার ট্রেটগুলো কি? তার আগ্রহের মধ্যে, তার স্মৃতির মধ্যে, তার চিন্তন ক্ষমতার মধ্যে, তার অনুভূতির মধ্যে, তার যে কল্পনা শক্তি তার মধ্যে। সে কিন্তু যন্ত্রণা পাচ্ছে এগুলোর দ্বারা, তাই সেগুলোকে ভালো করে বোঝা দরকার, জানা দরকার।
to know all these aspects of one's own mind, the study of psychology immersed. তো নিজের সম্পর্কে, নিজের এই ইন্টারনাল প্রসেস বা ট্রেডগুলো সম্পর্কে জানতে হলে আমাদের পড়তে হবে কি? সাইকোলজি। এইগুলো জানার জন্যই এলো সাবজেক্ট সাইকোলজি। The functioning of these aspects of the mind is so internal and abstract that psychology has had to gain some momentum to become a scientific subject through well thought out, well organized, and well analyzed by adopting scientific methods. তো আমাদের মনের এই বিষয়গুলো জানার জন্য, যেগুলোর ব্যাপারগুলো এত অ্যাবস্ট্রাক্ট, এত ইন্টারনাল, যে সেগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তো সেগুলোকে জানতে গেলে তো একটা বিশেষ ধরনের পদ্ধতি দরকার। সেগুলো জানতে গেলে বিশেষ কিছু নলেজ দরকার। এবং এগুলো খুব সহজে হয়নি, হঠাৎ একদিনে হয়নি, কয়েকশো বছর ধরে ডেভেলপ করেছে সাইকোলজি সাবজেক্টটা, এবং আজকের সাইকোলজিতে এসে দাঁড়িয়েছে। সেটা খুব সহজে নয়, যথেষ্ট প্রচুর মানুষের যথেষ্ট বেগ পেতে হয়েছে আজকের এই সাইকোলজিতে এসে পৌঁছানোর জন্য। তো আমরা এবার দেখব সাইকোলজিকে আরো ডিটেলে, কেন সাইকোলজি এসছে, কিভাবে এসছে, আমরা একটু আঁচ পেলাম। সাইকোলজির অরিজিনটা দেখব। As an explanation for the abnormalities in the behavior of the human, people initially developed the concept of spirit, ghost, demon, etc. মানুষ চারপাশের অনেক প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক অদ্ভুত ঘটনা বা মানুষের অদ্ভুত আচরণকে প্রথমে, যখন মানুষের কাছে যথেষ্ট জ্ঞান ছিল না, মানুষ তখন বলতে শুরু করলো অবৈজ্ঞানিক, অযৌক্তিক কিছু ব্যাখ্যা দিল। ভূত, প্রেত, দৈত্য, দানব, ডাকিনী, যোগিনী, ডাইনি ইত্যাদি ইত্যাদি। যত রকমের অবৈজ্ঞানিক এবং কুসংস্কারাচ্ছন্ন ধারণার জন্ম হলো ওই অদ্ভুত এবং অস্বাভাবিক আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে। But with the progress of civilization, people have become stronger in their logical thinking and analysis of events. কিন্তু মানুষ কি করলো? মানুষ অনেক ধীরে ধীরে নিজেদের সিভিলাইজেশনটাকে নিয়ে এগোচ্ছে, তার ব্রেন ডেভেলপড হচ্ছে, তার মধ্যে বুদ্ধির পরিমাণ বাড়ছে। সেই কারণে সে ধীরে ধীরে রিয়েলাইজ করলো যুক্তির সঙ্গে যে ওই ব্যাখ্যাগুলো ইজ নট কারেক্ট। মানুষ তার যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে আরো চিন্তনশীল হওয়ার ফলে সে তার অন্যরকম ব্যাখ্যা দিল। As a result, various philosophical and scientific theories have gradually been born. That is, science was born. এবং ধীরে ধীরে মানুষ বিভিন্ন ঘটনার, প্রাকৃতিক ঘটনার বা আচরণের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে শুরু করলো। কেন পেট ব্যথা হয়? মানুষ বলল ভেতরে ব্যাকটেরিয়া, ভাইরাস ঢোকে। পেট ব্যথা পাপের ফলে হয় না, বা কেউ নজর দিলে হয় না। এইভাবে মানুষ অনেক যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিতে লাগলো, যে যৌক্তিক জ্ঞান সায়েন্স হিসেবে পরিচিত হলো, বিশেষ জ্ঞান, বিজ্ঞান। Later, man became interested to know the nature of his own mind, and finally psychology was born. এইভাবে ঘটনার ব্যাখ্যা দিতে দিতে মানুষ রিয়েলাইজ করলো যে not only in my physical entity, there is also a mental entity in each individual. আমাদের মধ্যে একটা মন, আমাদের মধ্যে একটা ভিতরের একটা আলাদা অস্তিত্ব রয়েছে, যেটা শরীর দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। তখন বৈজ্ঞানিক ব্যাখ্যা শুরু হলো নিজের ভেতরের সেই অস্তিত্বটাকে, আলাদা রকম ইন্টারনাল অস্তিত্বটাকে নিয়ে, যেটাকে মন বলে বিভিন্ন ফিলোসফাররা ব্যাখ্যা করলেন।
Like other cognitive practices, the history of the development of psychology or human mind in the field reveals two separate and parallel streams of practice. সব বিজ্ঞান, সব রকমের বিজ্ঞান ধীরে ধীরে যখন জন্মেছে তখন এবং তার প্রোগ্রেসটাকে আমরা যদি নজর করি, একদম সাইকোলজিও তাই, দুটো প্যারালাল স্ট্রিম তৈরি হয়েছে, একটা প্রাচ্যের, একটা পাশ্চাত্যের, ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন। দুটো সবসময় একসঙ্গে চলেনি, মানে একভাবে একদিকে ভাবনা চিন্তা করেনি, তবুও কোথাও যেন দুটোই খুব ভালোভাবে, দুটোর আলাদা আলাদা করে জন্ম হলেও দুটোই কিন্তু তার নিজস্ব ধ্যান ধারণা, নিজস্ব সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিকশিত হয়েছে। দুটো আলাদা, প্যারালাল, কিন্তু ডিফারেন্ট। এবং পরবর্তীকালে মাঝে কিছু কাল আমরা ওয়েস্টার্ন সাইকোলজির দ্বারা ভীষণভাবে উদ্বুদ্ধ ছিলাম, উদ্বুদ্ধ হতে হয়েছে। আমাদের তখন নলেজের সেই অর্থে প্রগ্রেস হয়নি, এবং বর্তমানে কিন্তু প্রাচ্যের সাইকোলজি নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে। মানে ইস্টার্ন ওয়েস্টার্ন এখন মোটামুটি উভয়ই সাইকোলজির ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন রাখছে। ইস্টার্ন আর ওয়েস্টার্ন দুটো প্যারালাল স্ট্রিমকেই তাই আমাদের সাইকোলজি পড়তে গেলে জানতে হবে। It is noteworthy that to some extent Western contribution, like other cognitive practices, influence psychology profusely. মানে একটা সময়ে ওয়েস্টার্ন সাইকোলজিটাই সাইকোলজি প্রগ্রেস হিসেবে ধরা হতো। ওই সময় প্রাচ্যের সাইকোলজির খুব একটা আলাদা করে বিকাশ হয়নি। তাই জন্ম দুটোর একসাথে বিভিন্ন দিকে হলেও প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে পাশ্চাত্যের যে অবদান সেটাকেই আমরা গ্রহণ করতে বাধ্য হয়েছি যে প্রগ্রেস হিসেবে সাইকোলজির। এবং ওই গ্রহণ করার পর তার উপর আবার প্রাচ্য, বর্তমানে প্রচুর প্রাচ্যে কাজ হচ্ছে। মধ্যিখানে অনেকটা সময় শুধুমাত্র পাশ্চাত্যের ওই মধ্যযুগ, রেনেসাঁস, এই সময়টা থেকে পাশ্চাত্যের কাজগুলো অনেক বেশি কন্ট্রিবিউটরি ছিল। সাইকোলজি টার্মটাই ভীষণ সুন্দর। একটা অন্যরকম জগৎ, একটা রহস্যময় অথচ বৈজ্ঞানিক, বিজ্ঞানসম্মত একটা দিক, যে দিকটা নিয়ে মানুষের চিরকালের আগ্রহ। মানুষ কিন্তু কোনো মুহূর্তের জন্য সাইকোলজি শব্দটার ওপর তার আকর্ষণ হারায়নি, আর ভবিষ্যতেও হারাবে না। কারণ মানুষের মনের মধ্যে যে অতলান্ত, গহন, গভীর, যার কোনো তলই নেই, মহাবিশ্বের মতোই, সেই তল খুঁজে বেড়ানোটাই তো সাইকোলজির উদ্দেশ্য। আমাদের নিজেদের মনটাই আমাদের কাছে জানা থাকে না, আমরা নিজেরাও জানি না এখন থেকে 1 ঘন্টা পর কি 5 মিনিট পর আমার মনের মধ্যে কি উদয় হবে। বা অনেক সময় নিজেদেরকে, অন্যকে তো দূরের কথা, নিজেদেরকেও কিন্তু আমরা চিনে উঠতে পারি না। অনেক কাজ করার পর, অনেক ভাবনা চিন্তাগুলো মাথায় আসার পর মনে হয় আমি আমি এভাবে ভাবলাম কি করে, এতটা খারাপ, এতটা ভালো আমি ভাবতে পারলাম, আমি করতে পারলাম। তাই নিজেকে চেনাটাও কিন্তু খুব দুরূহ। সেই দুরূহ, সেই রহস্য ঘেরা, অথচ সম্পূর্ণ অন্ধকারাবৃত অঞ্চল, যেটাকে আমরা সার্চ করছি উইথ দ্য হেল্প অফ সাইকোলজি। দেখো এখানে একটা ছবি আছে, এখানে সবটাই রয়েছে সাইকোলজির মধ্যে। ব্রেনও যেমন কাজ করে, মাইন্ডও তেমন কাজ করে। আবার মানুষ সম্পর্কে জানতে গেলে কাজ করে। মানুষের যেটা সামনে দেখা যাচ্ছে তার বাইরেও তাদের কিছু বিমূর্ত অস্তিত্ব রয়েছে, সেটাকেও আমরা ড্র করি উইথ দ্য হেল্প অফ সাইকোলজি। সাইকোলজির হিস্ট্রিটা একটুখানি দেখে নিই, কিভাবে উৎপত্তির পর থেকে ধীরে ধীরে
মানে শুরু থেকে মোটামুটিভাবে সাইকোলজি হয়ে উঠল। Since prehistoric times, various explanations have been developed to understand different natural calamities or incidents, as well as human behavior, which have later come to be known as myths, such as the concept of ghost, spirit, demon, etc. With the progress of civilization, people have become stronger in their logical thinking. And that subtle application of that logic in the analysis of event, as a result, various philosophical and scientific theories have gradually been born. আগে আমি বলেছি, এটা আবার বলছি, প্রথমে নানা রকম অপব্যাখ্যা, কুসংস্কার, অবৈজ্ঞানিক চিন্তা দিয়ে মনের যে অস্বাভাবিকতা তাকে ব্যাখ্যা করা হতো। তারপর তো রেনেসাঁ এলো, নবজাগরণ হলো মানুষের মধ্যে, মানুষের চিন্তাধারা যুক্তি পেল এবং তার অনেক বিজ্ঞান আমাদের কাছে আরো অনেক বেশি উন্নত হলো এবং মানুষের মন সম্পর্কেও নিত্য নতুন থিওরির জন্ম হতে লাগলো। এবং মন যে কি করে বা মনকে আমরা কিভাবে বুঝবো, তাকে বিজ্ঞানসম্মতভাবে দেখবো কি করে, সব কিছু বা এক্সপেরিমেন্ট করবো কি করে মাইন্ড নিয়ে, এই সব কিছু আস্তে 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 আমাদের সামনে ওপেন আপ হতে লাগলো উইথ দ্য গ্রেট নলেজ অফ সাইকোলজি। এবং পরবর্তীকালে দেখা গেল যে সাইকোলজি তো এইভাবেই জন্ম হলো এবং অন্যান্য সাইকোলজির মতোই হিউম্যান মাইন্ডের সাথে সাথে হিউম্যান বিহেভিয়ার চলে এলো সাইকোলজির আন্ডারে, সায়েন্টিফিক বেস দিতে, এবং তাতে ইস্টার্ন এবং ওয়েস্টার্নের প্রভাবটা স্পষ্টভাবে চোখে পড়লো। নট অনলি ইস্টার্ন ইনফ্লুয়েন্স বাট অলসো ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আমাদের কিভাবে সাইকোলজিটাকে আজকের সাইকোলজিতে এসে দাঁড় করালো। এবার সেটা আমরা দেখি, ক্রোনোলজিক্যালি দেখি। ক্রোনোলজিক্যালি যদি সাইকোলজির হিস্ট্রিটাকে এক ঝলকে দেখে নিতে হয়, আমরা এই চারটা ফলো করব। প্রি সায়েন্টিফিক রুট, বারবার বলছি তোমাদের, প্রি সায়েন্টিফিক রুট যখনও পর্যন্ত বিজ্ঞানসম্মতভাবে সাইকোলজির ব্যাখ্যাগুলো আমরা দিতে পারিনি, তখন প্রথম উৎপত্তি হচ্ছে কিভাবে হচ্ছে দেখি। প্লেটো প্রথম বললেন ব্রেন, এই যে হিউম্যান ব্রেন, মানুষের শরীর বিজ্ঞান কিন্তু অনেক আগে এসে গেছে, বহু আগে এসে গেছে, এবং শরীর কেটে কুটে ভিতরে কি আছে না আছে এই সম্পর্কে মানুষ বহুদিন জ্ঞান আহরণ করছে। সাইকোলজি কিন্তু অনেক নতুন, অনেক পরে, এটা আমাদের মাথায় রাখা উচিত। সাইকোলজি ইমার্সটা কিভাবে হলো দেখো। প্লেটো বললেন 327 বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব 327 অব্দে প্লেটো বললেন এই ব্রেনে রয়েছে মাইন্ড। There is mind. There is a definite mind. It lives, but it has its entity in our brain. 335 BC, 335 বছর খ্রিস্ট জন্মের আগে অ্যারিস্টটল বললেন, মানে প্লেটোর, আমরা জানি যে প্লেটোর পরে এসেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল সাজেস্ট দ্যাট হার্ট ইজ দ্য সেন্টার অফ দ্য মাইন্ড। অ্যারিস্টটল বললেন নট ইন ব্রেন, in our heart there is a mind. 1637 রেনে দেকার্তে, তিনি বললেন মাইন্ড বডি ডুয়ালিজম। উনি বললেন যে মাইন্ড একা নয়, মাইন্ড আর বডি দুটো একসঙ্গে সম্পৃক্ত, অ্যাসিমিলেটেড। মাইন্ড আর বডিকে উই ক্যানট সেগ্রিগেট ইন এনি ওয়ে। 1637 অব্দে। এইগুলো প্রি সায়েন্টিফিক কিছু রুট, যে যতটুকু আমরা পেয়েছি তা সেটাকে একটা ঝলক দেখালাম। পেয়েছি অনেক মেনগুলো যেগুলো, সেগুলো তোমাদের দিলাম। বার্থ অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি, এবার একদম এক্সপেরিমেন্টাল সাইকোলজি হিসেবে সাইকোলজির আত্মপ্রকাশটা ঘটেছে
1879 থেকে 1900। আমি এর আগেরগুলো আর বললাম না। আমরা সায়েন্সের যুগে দাঁড়িয়ে সায়েন্টিফিক সাইকোলজিকে সায়েন্স হিসেবে প্রথম যিনি বললেন উন্ট, তার কাছ থেকে শুরু করব। 1879 উইলিয়াম উন্ট, তিনি প্রথম এক্সপেরিমেন্টাল সাইকোলজি বা ল্যাব বেসড সাইকোলজির জন্ম দিলেন। উনি জার্মানির লেপজিগ শহরে প্রথম সাইকোলজিটা যে বিজ্ঞান, তার জন্য পরীক্ষাগার লাগে, তাকে নিয়ে গবেষণা করা যায়, তাকে মাপা যায়, বা তাকে কিভাবে আমরা চিনবো জানবো, এই পথগুলো দেবার চেষ্টা করলেন। তার জন্য পরীক্ষাগার স্থাপন করলেন 1879 খ্রিস্টাব্দে। আমরা মনে করি ওই বছরটা হচ্ছে আমাদের সাইকোলজির যারা রয়েছি সেই সাইকোলজি সাবজেক্টটার প্রথম সায়েন্সের পদার্পণ, সায়েন্স হিসেবে তার প্রথম পদক্ষেপ আমরা পেলাম। আমরা যে আজকের সাইকোলজিকে পেয়েছি, প্রথম যাঁর বদান্যতায়, যাঁর কৃতিত্বে, তিনি হলেন উইলিয়াম উন্ট। 1890 William James publishes The Principles of School, promoting functionalism, how the mind helps humans adapt to their environment. এরপর 1890 সালে জেমস, তিনি বললেন, তিনি সাইকোলজির ব্যাখ্যা দিলেন নতুন করে একটা দারুণ দিক। বললেন এনভায়রনমেন্টের সঙ্গে কোপ আপ করার জন্য আমরা আচরণ করি, সেটার জন্যই সাইকোলজির উইথ হেল্প অফ সাইকোলজি আমাদের প্রথম কাজটাই হলো এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করা, যার ফলে আমাদের অস্তিত্ব টিকে রাখে। তার মানে কি, শরীর যা কিছু করে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, মনও তাই। তাহলে শরীর আর মন দুটো একত্রে হিউম্যান বিংকে কি হেল্প করছে? তার এনভায়রনমেন্টের সঙ্গে মানিয়ে নিতে, অ্যাডজাস্ট করতে। এরপর হচ্ছে জি স্ট্যানলি হল ফাউন্ডস দ্য আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। 1892 সালে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলেন, যাকে আমরা ক্লাস 12-এ আরো ভালো করে জানতে পারবো, এবং এখনো পর্যন্ত এই এপি এর ম্যানুয়াল আমরা ইউজ করে যাচ্ছি। নানা রকম মানসিক রোগ নিয়ে, সবকিছু নিয়ে তাদের গবেষণা নিরন্তর চলছে। 1896 লিটনার উইটমার opens the first psychological clinic. এটা বেশ ইম্পর্টেন্ট ব্যাপার। 1896-এ উইটমার, তিনি প্রথম ক্লিনিক খোলেন। এই যে সাইকোলজির ক্লিনিক তোমরা দেখো, নিজেদের প্রয়োজনে আমরা যাই বা ক্লায়েন্টকে বলি ইউ শুড মিট at those clinic with psychologist or counselor, এই ক্লিনিক থাকবে এবং মানুষের মনকে সারানো যাবে, এই কনসেপ্টটার প্রথম ব্যবহার করলেন লিটনার উইটমার। 1900 সাল, Sigmund Freud publishes The Interpretation of Dreams, launching psychoanalysis and the focus on the unconscious mind. ফ্রয়েড পাবলিশ করলেন, সিগমুন্ড ফ্রয়েড সাইকোলজির হিস্ট্রিতে সূর্যের মতো সত্য একটা নাম। বাংলা সাহিত্য যদি রবীন্দ্রনাথকে ধরি, তার আগে পরে বহু বড় বড় লেখক লেখিকা এসছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জায়গায় একটা বিশাল সূর্যের মতন, যার আলোকে আমরা সকলে আলোকিত। লাইকওয়াইজ সিগমুন্ড ফ্রয়েডের প্রথম মনের স্ট্রাকচার দিলেন, উনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন, উনি প্রথম বললেন যে মনটা কিরকম দেখতে, তার আগে আমরা জানি না। মনকে স্টিল নাও এক্সরে করা যায় না, এমআরআই হয় না, মনের ব্রেনের হয় না, কোনো রকম এই ধরনের এডেড হেল্প ছাড়া, শুধুমাত্র তার গবেষণার ভিত্তিতে মনের কার্যকারিতাকে বেস করে মনের একটা স্ট্রাকচার ফর্ম করলেন সিগমুন্ড ফ্রয়েড, এবং জন্ম দিলেন তার যে বিশ্ববিখ্যাত একটা ধারণা, যে ধারণার উপর
পরবর্তীকালে লাখ লাখ কাজ হয়েছে, আমরা এগিয়ে গেছি সাইকোলজির দুনিয়ায়, মানুষ এগিয়ে গেছে সাইকোলজিকে নিয়ে। সেটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড, মনেরও যে একটা অচেতন দিক আছে সেটা আবিষ্কার করলেন তিনি। এরপর 1906 আইভান প্যাভলভ পাবলিশেস ফাইন্ডিং অন ক্লাসিক্যাল কন্ডিশনিং, যুগান্তকারী লার্নিং এর থিওরি এলো 1906 সালে। 1913 সালে ওয়াটসন তিনি বিহেভিয়ারিজম প্রতিষ্ঠা করলেন, বললেন আচরণই সব, আলাদা করে এখানে খুঁজতে যাব না, এভরিথিং মানে প্রত্যেকটা মনের প্রত্যেকটা কার্যকারিতার ব্যাখ্যাই পাবো থ্রু বিহেভিয়ার। এবং বিহেভিয়ারকে মডিফাই করে মনকে মডিফাই করে দিতে শুরু করলেন বা দেখালেন পথ। 1913 কার্ল উইং ডিপার্টস ফ্রম ফ্রয়েড টু ডেভেলপ অ্যানালিটিক্যাল সাইকোলজি। ফ্রয়েডের থেকে কার্ল ইউং ফ্রয়েডের পরবর্তী সময় এসছেন, ফ্রয়েডের অনুগামী, কিন্তু ফ্রয়েডকে আরো পরিমার্জনা করে দিলেন তার অ্যানালিটিক্যাল সাইকোলজি দিয়ে। 1932-তে পিয়াজে এলেন, তিনি চাইল্ড কগনিটিভ ডেভেলপমেন্ট, তার যুগান্তকারী আবিষ্কার, তোমরা পড়বে পরে 11-এর পরে, এর পরবর্তী চ্যাপ্টারে পিয়াজের থিওরি, কি করে মানুষের মধ্যে মানুষের যে আসল পরিচয়, দ্যাট ইজ ইন্টেলিজেন্স, কি করে ডেভেলপ করলো, যার উপর ভিত্তি করে আজকে মানুষ এই জায়গায়, যার উপর ভিত্তি করে মানুষ সমস্ত মনুষ্যতর প্রাণীর থেকে আলাদা, উঁচুতে, পিরামিডের সব থেকে উপরে, ইকো পিরামিডের। তাহলে আমি এইটা বলতে চাইছি এখানে যে আমরা কিভাবে সাইকোলজি প্রোগ্রেসটা দেখছি ক্রোনোলজিক্যালি। দেখো, এরপর 1943 আব্রাহাম মাসলো তিনি বললেন, তিনি তার বিখ্যাত থিওরি অফ নিড বা নিড হায়ারার্কি থিওরির জন্ম দিলেন, যেখানে সব থেকে বেশি যে চাহিদা মানুষের মধ্যে ফিজিওলজিক্যাল, তারপর যে চাহিদা সেফটি নিডস, এইভাবে মানুষের সব চাহিদাগুলোকে উনি দেখিয়ে দিলেন এবং এই চাহিদাগুলোর অন্বেষণ এবং সঙ্গতি সাধন বা পূর্ণতার মাধ্যমে মানুষ কিভাবে শ্রেষ্ঠ মনুষ্যত্বের দিকে যাত্রা করে এবং তার এনভায়রনমেন্টের সাথে সে কোপ করে নেয়, এটা দেখালেন। সব যুগান্তকারী আবিষ্কার। হিউম্যানিস্টিক সাইকোলজি জন্ম দিয়েছিলেন আব্রাহাম মাসলো অ্যান্ড কার্ল রজার্স, পরে আসবো। 1954 কার্ল রজার্স, একটু আগে বললাম ক্লায়েন্ট সেন্টার থেরাপি জন্ম দিলেন। মানুষ নিজেই প্রচুর ক্ষমতার অধিকারী, মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই ক্ষমতার কে আস্তে আস্তে জাগিয়ে তোলা। অর্থাৎ মানুষ কিছু নতুন করে শেখে না, সব ভেতরে থাকে। দেখো মিলছে, এখানে স্বামী বিবেকানন্দ বলেছেন, আমাদের খুব মানব দরদী সমাজ বন্ধু, আমাদের সন্ন্যাসী বিবেকানন্দ, তিনি মস্ত বড় ফিলোসফারও বটে, তিনি বলেছেন নতুন করে কিছু শিক্ষা হয় না, যা কিছু অন্তরে থাকে শিক্ষা, এই প্রথাগত শিক্ষা আমাদের সেই অন্তরে থাকা সম্ভাবনাকে বিকশিত করে মাত্র, নতুন করে কিছু মানুষকে শেখানোর নেই। সেটাই এনারা বলেছেন, মানুষের ভেতর সম্ভাবনাকে বিকশিত করে। এরপর হচ্ছে 1950 থেকে 1960 কগনিটিভ রিভলিউশন, মনকে একটা কগনিটিভের মেশিন, কগনিশনের মেশিন, মন জাস্ট মানে নাথিং বাট একটা মেশিন অফ কগনিশন। পৃথিবীটাকে যেভাবে জানছি বুঝছি সেভাবেই সাইকোলজি ডেভেলপ করছে। অর্থাৎ আমি যদি যেভাবে দেখব সেভাবেই আমার সাইকোলজি ডেভেলপ করবে এবং সেরকমই আমি বিহেভ করব। পুরো কগনিশন বেসড হয়ে গেল। কোথাও একটা রবীন্দ্রনাথের কথাটা পাই, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। অর্থাৎ আমি দেখলাম, আমি বুঝলাম, তাই সুন্দর হলো, আর সেই আমার দেখার বোঝার ভুলেই সেটা কুৎসিত হলো, সেটার অপব্যাখ্যা হলো, সেটা ভুল বুঝলাম, পিছিয়ে গেলাম।
এরপর এলো 1970, ইভলিউশনারি সাইকোলজি অ্যান্ড সোশিও কালচারাল পার্সপেক্টিভ গেন প্রমিনেন্স। এই সময় এলো দু রকমের সাইকোলজি, ইভলিউশনারি সাইকোলজি, মানব সভ্যতার যে বিকাশ এবং মানুষের ভিতরে যে অহোরাত্র বিকাশ হচ্ছে তার প্রোগ্রেসিভ পথটাকে এরা ধরল, এবং সোশিও কালচারাল পার্সপেক্টিভস, অর্থাৎ এরপর এলো সামাজিক সাংস্কৃতিক একটা দৃষ্টিভঙ্গি। মানুষ সম্পূর্ণভাবে সমাজ ও তার সংস্কৃতির সঙ্গে অ্যাসিমিলেটেড, তাকে আলাদা করে সেগ্রিগেট করে তাকে বোঝা যাবে না। তাই একটা মানুষকে বুঝতে গেলে আমরা তার সোসাইটিকে বুঝবো, আমরা তার সোশ্যাল এনভায়রনমেন্টকে বুঝবো, তার কালচারাল এনভায়রনমেন্টকে বুঝবো। এরপর হচ্ছে 1976, রিচার্ড হকিন্স popularizes the evolutionary basis of behavior. যাই হোক, এখন এরপর এলো ইভলিউশনারি বেসিস অফ বিহেভিয়ার। এরপর আমরা চলে যাচ্ছি মডার্ন সাইকোলজি। আমরা কিন্তু এতক্ষণ ধরে জাস্ট প্রাথমিক সাইকোলজির যাত্রাটাকে দেখলাম, এবার দেখব মাঝের মধ্যযুগটাকে, সাইকোলজির ইতিহাসের মধ্যযুগ 1990 থেকে এখনো পর্যন্ত, মানে মডার্ন সাইকোলজি, আধুনিক যুগটা। এর অ্যাকচুয়ালি কগনিটিভ বায়োলজিক্যাল রিভলিউশনটাকে মধ্যবর্তী যদি আমরা ধরি, এটাকে মডার্ন আমরা ধরতেই পারি। মধ্যবর্তী যুগটা পেরিয়ে এর আগে আমরা পড়লাম পাস্ট, যে শুরুটা, এই দুটো, এটা একদম পাস্টেরও আগে, প্রি সায়েন্টিফিক, সায়েন্টিফিকের শুরু এটা, বার্থ অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি চলছে। এটা হলো কগনিটিভ বায়োলজিক্যাল রিভলিউশন, এইটা হলো মডার্ন সাইকোলজি। আজকে এসে দাঁড়িয়েছি আমরা এই সময় 1990s হলো অ্যাডভান্সমেন্ট ইন নিউরো ইমাজিং টেকনিক্স লাইক fMRI give rise to a biological and cognitive neuroscience boom। অর্থাৎ বায়োলজি আর সাইকোলজি দুটোকে আলাদা করা যাবে না। আমাদের প্রত্যেকটা মাইন্ড অ্যাকশন, প্রত্যেকটা ফিজিক্যাল অ্যাকশন অলওয়েজ দুজনে একসাথে কাজ করছে, এবং কিভাবে ব্রেন থেকেই মাইন্ড আসছে, মাইন্ডের কাজ ধরে ব্রেন পরিবর্তন হচ্ছে, এই পুরোটা দেখাচ্ছে নিউরোসায়েন্স। এবং সাইকোলজিতে যাকে আমরা যে কনসেপ্টটাকে বলি সাইকোফিজিক্স, সেটা চলে এলো, যেটা সব থেকে আধুনিকতম ধারণা। মানে ফিজিক্সিস্ট এবং সাইকোলজিস্ট যেখানে একটা সূত্রে আবদ্ধ হয়ে গেল। 2000 থেকে 2026 একদম দাঁড়িয়ে আছে যে সময় psychology becomes heavily integrated with modern technology, focusing on biopsychosocial approaches, digital behavior and cross-cultural studies। সম্পূর্ণভাবে সমাজ সাংস্কৃতিক এবং বিভিন্ন রকম টেকনোলজি নির্ভর করে সাইকোলজি এখন এগিয়ে যাচ্ছে। সাইকোলজি শুধুমাত্র ল্যাব এক্সপেরিমেন্ট বা শুধু অবজারভেশন মেথডের মধ্যে নয়, অনেক টেকনোলজির হেল্প নিচ্ছে বর্তমানে সাইকোলজি, এবং ফিজিওলজি, নিউরোলজি, নিউরো ইমিউনোলজি, এই কনসেপ্টগুলো ডেভেলপ করছে এখন। এবং সাইকোলজি একদম চূড়ান্ত বিজ্ঞানসম্মতভাবে, বিজ্ঞানের সহায়তায়, টেকনোলজির সহায়তায় সে নিজে আজকে চূড়ান্তভাবে ফ্লারিশিং, এবং জীবনের সব ক্ষেত্রে উইদাউট সাইকোলজি উই কান্ট ডু এনিথিং। এর একটা আমি যেগুলো মোটামুটি বলেছি ওগুলো একটা চিত্রের সাহায্যে আমি তোমাদের দিলাম। দেখো, 5000 খ্রিস্টপূর্বাব্দে এই যে এভিল স্পিরিট নিয়ে একটা বক্তব্য, তারপর হিপোক্রেটস এলো, এই ডেকার্তে, গল, উইলিয়াম উন্ড এলেন 1879, 90তে উইলিয়াম জেমস, 95তে ফাংশনালিজম এলো ভালোভাবে, ম্যারি ক্যালকিন্স মেমোরির ওপর কাজ করলেন 1905, 1900তে তার আগে সিগমুন্ড ফ্রয়েড। এইভাবে এগিয়ে চললো, গেস্টাল্টিজম এলো, ইন্টেলিজেন্স টেস্টিং এলো, বড় বড় যে
বিখ্যাত যুগান্তকারী যে মাইলস্টোন ডেভেলপমেন্টগুলো হয়েছে সাইকোলজির ক্ষেত্রে, সেটাকে আমি একটু তোমাদের সামনে তুলে ধরলাম। সাইকোলজির একটা ডেফিনিশন পড়ি। কাকে বলে যদি এক কথায় বলতে বলা হয়, লিখতে বলা হয় পরীক্ষায়, তো কোট আনকোট এই ডেফিনিশনটা আমরা পড়তেই পারি। দেখো, ইংলিশে লেখা আছে, বাংলাতেও রয়েছে। মনোবিজ্ঞান হলো জীবের আচরণ ও অভিজ্ঞতার ভিত্তিতে মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অধ্যয়ন। অর্থাৎ জীবের আচরণ ও অভিজ্ঞতার ভিত্তিতে মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অধ্যয়ন। ঠিক যেটা এতক্ষণ আমি বলছিলাম, আমাদের আচরণ, আমাদের অভিজ্ঞতা, এই সমস্ত ওপর ভিত্তি করে যে মেন্টাল প্রসেসটা আমাদের হয়, সেটাকে যখন আমরা অধ্যয়ন করি, সেটাই সাইকোলজি। যা জীবের মানসিক সংগঠন ও তার পারিপার্শ্বিক পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে উদ্ভূত অভ্যন্তরীণ জৈবিক প্রক্রিয়া ও বাহ্যিক আচরণকে বর্ণনা ও ব্যাখ্যা করে। এবং এই স্টাডি আমাদের হেল্প করে সেই আমাদের যে মনের কার্যকারিতা, সেটা কিভাবে ঘটছে, কোন পথে ঘটছে, সেগুলো জানতে, মনের যে স্ট্রাকচার বা সংগঠন সেটা বুঝতে, এবং পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মন কিভাবে অ্যাকশন রিয়াকশন করে সেটা জানতে। এটা একটা ডেফিনিশন। মোটামুটি সাইকোলজি কাকে বললে আমরা এই ডেফিনিশনটা দিতে পারি। স্কোপ অফ সাইকোলজি খুব বড় ব্যাপার। স্কোপ অফ সাইকোলজি আজকে আর এইটুকু নয়। একটু আগে আমি বললাম সাইকোলজির পরিধি ভীষণ ভীষণ ব্যাপ্ত। সেই সাইকোলজিকে, মানে সাইকোলজি কোথায় পা রাখেনি মানুষের জীবনের সঙ্গে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সে তার নিজস্ব গরিমা বজায় রেখেছে। সাইকোলজির হেল্প ছাড়া কোনো স্ট্রিমটাই এখন কমপ্লিট নয়। মানুষের প্রত্যেকটা ক্রিয়া, যেখানেই মানুষ অ্যাক্ট করে সেখানেই সাইকোলজি রয়েছে। সেখানকার সাইকোলজি একটা নতুন ধরনের আমাদের জ্ঞানের জন্ম দিচ্ছে। অ্যাজ এ হোল এই তিনটে চূড়ান্ত বিষয় রয়েছে সাইকোলজি স্কোপ। কি কি দেখে নি? মেন্টাল প্রসেস, ইন্টারনাল এক্সপিরিয়েন্সেস, আমাদের ভেতরে কন্টিনিউয়াস আমরা অভিজ্ঞতা লাভ করি। কি করে? আমরা প্রত্যক্ষ করছি। এই যে আমি এখন ভিডিওটা তোমাদের সামনে করছি, তোমাদের পড়াচ্ছি, তো তোমরা নিশ্চয়ই শুনছো, দেখছো। তো তোমরা যে এই যে দেখছো, শুনছো, এই দু রকম ভাবে তোমরা প্রত্যক্ষ করছো, বিষয়টাকে জানছো, ভিডিওটা দেখছো, মানেটা বুঝছো। এই টোটাল যে সিস্টেমটা তোমরা এখন তোমাদের ইন্টারনাল চলছে, দ্যাট ইজ কল্ড পারসেপশন। মেমোরি, স্মৃতি, ক্রিটিক্যাল থিঙ্কিং, আমাদের ভিতরে যে যুক্তি বুদ্ধি সমৃদ্ধ জটিল চিন্তা ভাবনা চলে, রিজনিং, যৌক্তিকতা, যখন আমরা কিছু একটা যুক্তি দিয়ে ভাবি বা অ্যানালিসিস করি, প্রসেসিং ইমোশন, আমাদের ভিতরে নানা রকমের আবেগ থাকে, অনুভূতি থাকে, ইদার পজিটিভ অর নেগেটিভ, সেগুলো, সেই সমস্ত যে মনের মধ্যে কার্যকারিতা, ইন্টারনাল এক্সপিরিয়েন্স আমাদের, সেগুলোতে প্রত্যেকটা সাইকোলজি সাবজেক্ট। নেক্সট, ওভার বিহেভিয়ার। একটু আগে পড়ালাম মেন্টাল প্রসেস, এবার হচ্ছে ওভার বিহেভিয়ার, যে আচরণ সবাই দেখতে পায়। আমাদের সব আচরণ তো সবাই দেখতে পায় না, বেশিরভাগটা দেখতে পায়। এই যে দেখতে পায়, আমরা খাচ্ছি, ঘুমোচ্ছি, পড়াশোনা করছি, ঝগড়া করছি, যে কাজই করি না কেন, আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা যানবাহনের মাধ্যমে দূরবর্তী স্থানে যাচ্ছি,
বেড়াতে যাচ্ছি, বা যে কোনো ওভার্ট বিহেভিয়ার, সেখানেই সাইকোলজি রয়েছে। তাহলে সাইকোলজিকে কি বাদ দেওয়া যাবে? যাই করি না কেন, সমস্ত ওভার্ট বিহেভিয়ারেই রয়েছে সাইকোলজি। নেক্সট হচ্ছে, আচ্ছা, এই ওভার্ট বিহেভিয়ার যেগুলো অবজার্ভ করা যায় এতক্ষণ বললাম, প্লাস কমিউনিকেশন স্টাইল, আমরা যে কথা বলি, ফিজিক্যাল এক্সপ্রেশন, আমাদের যে এই যে হাত নাড়ছি আমি কথা বলার সময়, মাথা নাড়ছি, ঘুরছি, এই সমস্ত ফিজিক্যাল এক্সপ্রেশন মানুষের, যে মানুষ যে কাজই করছে তার একটা অপটিমাম ফিজিক্যাল এক্সপ্রেশন থাকে, সেগুলোও সাইকোলজির অন্তর্গত। অ্যান্ড মেজারেবল হ্যাবিটস, এবং যে অভ্যাসগুলো বা যে কাজগুলো মাপা যায়, সেগুলো সাইকোলজির অন্তর্গত। কোভার্ট এক্সপিরিয়েন্সেস, unconscious or subconscious phenomena, internal motivations, dreams, and hidden cognitive structure. কোভার্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ ভেতরের সবটুকু তো আমাদের ওভার্ট নয়, অনেক থাকে কোভার্ট এক্সপিরিয়েন্স, ভিতর ভিতর আমরা উপলব্ধি করি, অভিজ্ঞতা লব্ধ করি, বা আমরা অনেক সময় আমাদের অজান্তেই ঘটে এমনও অনেক কিছু, সেগুলো সাইকোলজি আমাদের বুঝতে সাহায্য করে। হয়তো আমরা কনসিয়াস নই যেটা হয়েছে, সেই আনকনসিয়াস ইনসিডেন্টটাকেও ব্যাখ্যা করে সাইকোলজি। ইন্টারনাল মোটিভেশন, ড্রিম অ্যান্ড হিডেন কগনিটিভ স্ট্রাকচার, এবং যেটা চোখের সামনে হয় না কিন্তু হয়ে চলেছে যে কগনিশনটা, সেটাকেও ব্যাখ্যা করছে সাইকোলজি। তাহলে সাইকোলজির বাইরে আমি কিছু তো অন্তত দেখতে পাচ্ছি না। সাইকোলজি নেই এমন কোনো বিষয়ই আমার কাছে পরিষ্কার নেই। যদি তোমাদের কাছে থাকে ভেবে বলো। আচ্ছা, ওই যে তিনটে বললাম না, এই যে এই মাত্র যে তিনটে দিক আমি বললাম, মেন্টাল প্রসেসেস, ওভার্ট বিহেভিয়ার, কোভার্ট বিহেভিয়ার, সেগুলো যদি আমরা ব্যাখ্যা করি তো এই এতগুলো জিনিস পাবো সাইকোলজির আন্ডারে। মোটামুটি মেন্টাল প্রসেস বিভিন্ন, থিঙ্কিং, মেমোরি, ইমাজিনেশন, লজিক, ভ্যালুজ, ইন্টারেস্ট, ফিলিং অ্যান্ড ইমোশন, আবেগ, ডিফারেন্ট হিউম্যান অ্যাক্টিভিটিস, ভলান্টারি, নন ভলান্টারি, এই যে আমরা এত কাজ করছি, কখনো ইচ্ছাকৃত, কখনো অনিচ্ছাকৃত, কখনো রিফ্লেক্স অ্যাকশন করছি। একটা মশা বসলো, না জেনে না বুঝে, ইচ্ছা অনিচ্ছা কিছুই নেই, চলে গেল হাতটা, তো সেক্ষেত্রে সেটা রিফ্লেক্স। এই সমস্ত কাজ, এসবেরই সাইকোলজি রয়েছে। হিউম্যান পার্সোনালিটি, তার ড্রিম, তার অ্যাটিটিউড, তার কনসেপ্ট, তার সেলফ, ইন্টেলিজেন্স, আমাদের বুদ্ধি, রিলেশনশিপ, মাইন্ড অ্যান্ড বডি, এই যে মাইন্ড আর বডি একত্রিতভাবে কাজ করে, এদের মধ্যে সম্পর্কটা ঠিক কোথায়? সাইকোফিজিক্স, একটু আগে বললাম সেটা। ডিফারেন্ট ইম্পর্টেন্ট ইন্টারনাল অর্গান আর পার্টস অফ বডি, নার্ভাস সিস্টেম জানতে হয়। সাইকোলজি পড়তে গেলে একটা খুব বড় অংশ ফিজিওলজি জানতে হয়। না জানলে আমরা কি করে বুঝবো যে কিভাবে সাইকোলজি প্রক্রিয়াগুলো উইথ দ্য হেল্প অফ ফিজিওলজি কাজ করছে? তাই সমস্ত সেন্স নার্ভাস সিস্টেম জানতে হয়, ব্রেন, স্পাইনাল কর্ড, যাবতীয় যা, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম, 5টা সেন্স অর্গান, সেটা সম্পর্কে ডিটেল জানতে হয়, ইন্ডোক্রিন গ্ল্যান্ডস সম্পর্কে জানতে হয়, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ মাইন্ড, আমাদের মন যা দেখা যায় না, এক্স-রে এমআরআই করা যায় না, তারও স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারের প্রত্যেকটা পার্ট কিভাবে কাজ করে সেগুলো জানতে হয়। ডিফারেন্ট অ্যাবনর্মালিটিস ইন বিহেভিয়ার, আচরণের অসঙ্গতি, যাকে জানার জন্যই আমাদের এত আয়োজন সাইকোলজির। সাইকোলজি পড়ছো কেন বললে সবার আগে কি বলো? যে অ্যাবনর্মালিটি বুঝবো, কি করে সারায় সেটাও দেখবো। উদ্দেশ্য তো এটাই যে যা কিছু নেগেটিভ, যা কিছু যন্ত্রণা, তার থেকে উত্তরণ,
সুতরাং এটাও আমরা জানছি যে অ্যাবনর্মালিটিস, তার বিভিন্ন মেন্টাল স্টেট, কি কি রোগ হয়, কি কি তার ট্রিটমেন্ট হয়, এগুলো study of psychology and different research work using different methods and strategies. সাইকোলজি নিয়ে যে বিভিন্ন রিসার্চ ওয়ার্ক হচ্ছে সেগুলো কেউ আমরা জানি সাইকোলজি পড়েই, এবং তা থেকে কি কি তথ্য বেরোচ্ছে প্রতি মুহূর্তে সারা পৃথিবীতে বিভিন্ন বিজ্ঞানী, মনোবিজ্ঞানী কাজ করছেন সাইকোলজি নিয়ে, এবং তার থেকে উঠে আসছে নানা তথ্য, সেগুলো জানছি সাইকোলজির হাত ধরে। আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান ইন্টারেস্ট, অ্যাপটিটিউড, এবিলিটি, মোটিভেশন, ডিজায়ার and their uses in educational field and academic career. মানুষের আগ্রহ কোথায় রয়েছে, মোটিভেশন, কিভাবে মোটিভেশন আসবে জীবনে, কেনই বা আসে, কিভাবে মোটিভেশনকে ধরে রাখা যায়, কার কি ক্ষমতা। সুতরাং এগুলো সবই আমরা কি করে একাডেমিক ফিল্ডে কাজে লাগাবো, এসব সাইকোলজির আন্ডারে। Analysis of human activities and playing their roles in social field as well as relationship with other, social acceptance and social well-being. এগুলো আমরা জানবো কি করে সামাজিক ক্ষেত্রে আমরা সেগুলোকে কাজে লাগাচ্ছি। আচ্ছা, এইবার আমরা লাস্ট পয়েন্টে চলে এলাম। সাইকোলজি কি বিজ্ঞান? হ্যাঁ, সাইকোলজি সায়েন্স। তো সায়েন্স কেন? সাইকোলজি প্রাথমিকভাবে একটি পিওর সায়েন্স, একটি ন্যাচারাল সায়েন্স। কেন দেখিনি কারণগুলো। সায়েন্স অন্যান্য সায়েন্সের মতো সিস্টেমেটিক মেথড আর টেকনিক্স রয়েছে যেগুলো আমরা পড়বো পরে। ইউজিং অল ইটস মেথড অ্যান্ড টেকনিক্স ইট ড্রস ডিফারেন্ট সায়েন্টিফিক লজ অ্যান্ড ফর্মুলা। অন্যান্য এই যেসব টেকনিকগুলোর সাহায্যে অন্যান্য বিজ্ঞানের মতো সাইকোলজির প্রচুর নীতি, প্রচুর সূত্র রয়েছে। ইট অলসো হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অফ সায়েন্টিফিক মেজারমেন্ট, বিজ্ঞানসম্মত পরিমাপ যোগ্যতা রয়েছে, যাকে আমরা সাইকোমেট্রি বলে থাকি। সাইকোলজিক্যাল টেস্ট রয়েছে, স্মৃতি, আগ্রহ, বুদ্ধি, ব্যক্তিত্ব, এগুলো মাপার জন্য। All the psychological tests have proper reliability and validity as well as statistical and mathematical calculation and interpretation. প্রত্যেকটা সাইকোলজিক্যাল টেস্টের বিজ্ঞানসম্মত গণনা রয়েছে, স্কোর আছে তাকে পরিমাপ করার এবং তাকে ইন্টারপ্রেট করার বিজ্ঞানসম্মত এবং স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি রয়েছে। হিউজ অ্যাপ্লিকেশনাল ভ্যালুস। অন্যান্য বিজ্ঞানের মতো সাইকোলজি থেকে আমরা যা পাই সেগুলোকে আমরা যখন আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করে আমাদের জীবনের কল্যাণ সাধন করতে পারি, যেটা বিজ্ঞানের আসল উদ্দেশ্য। লাস্ট, সাইকোলজি সবার শেষে বা সবার আগে বা সর্বপ্রধান একটা সামাজিক বিজ্ঞান। এই সামাজিক বিজ্ঞান হিসেবে কেন এটা একটি সামাজিক বিজ্ঞান? কারণগুলো দেখি। Anthropological, sociological issues related with human development and their influence on human behavior. Sociological আর anthropological issues রয়েছে যেগুলো সাইকোলজি মানে মানুষের আচরণকে কিভাবে ইনফ্লুয়েন্স করে সেটা আমরা দেখতে পাই। It helps to adjust with social surrounding, that is with their groups or with their persons in their social environment, as well as helps to solve different problems in daily social activities and feel other problems. সামাজিক পরিবেশে কি করে সব থেকে ভালো বানাতে পারি এবং সামাজিক পরিবেশ কি করে মানিয়ে নিয়ে সব সমস্যাগুলো সামাজিক সমাধান করতে পারি সেটাও সাইকোলজি আমাদের শেখায়। লাস্ট but not least, analysis and interpretation of different social problems in the light of psychological perspective, which help people to make better relationship and adjustment with social surrounding. আমাদের সামাজিক সম্পর্কগুলোকে আমরা কিভাবে মেনটেন করব, কিভাবে আরো বেটার করব এবং কি করে আমাদের সামাজিক পরিস্থিতির সঙ্গে আমরা অ্যাডজাস্ট করব সেটাও শেখায় সাইকোলজি। তাহলে আ হিউজ কন্ট্রিবিউশন অফ সাইকোলজি আমরা দেখলাম। সাইকোলজি স্কোপটা কত বিশাল বিস্তৃত সেটা বুঝলাম। সাইকোলজি কেন পড়বো সেখানেই সব কিছুর মধ্যে তার উত্তর রয়েছে। সাইকোলজির ইম্পর্ট্যান্স তোমরা বুঝলে। আমরা এটা
তিনটে ক্লাসে ফার্স্ট ইউনিটটা পড়ব। ফার্স্ট ক্লাস নাও ইজ কমপ্লিট। বাই।